আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স একাডেমি প্রো চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেলাম আমি আপনাদের সামনে এইচআর হাসিব। আজকের আলোচনার টপিকস এসএসসি ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার গতি মোশনের পার্ট 3 তে কিছু টপিকস ছিল যেগুলো ছিল সমীকরণের প্রতিপাদন, মানে গতির সমীকরণগুলা, তারপর ছিল পড়ন্ত বস্তু, গ্রাফ লাস্টে আছে। আর পার্ট 2 এ দূরত্ব এবং সরণের ওখানে অবস্থান বলে একটা টপিকস বাকি ছিল। ওই টপিক্সটা ওই ক্লাসে মিস গেছে, এখানে সেটা আলোচনা করব। তো যাই হোক, সরাসরি ক্লাসে চলে যাই। প্রথমে অবস্থানটা কি? অবস্থান বলতে আমরা সেটাই বুঝি কোন একটা জিনিস যে জায়গায় আছে সেটা হচ্ছে তার অবস্থান। মনে করো কেউ যদি তোমার কোশ্চেন করে যে তোমার স্কুলের অবস্থান কোথায়, তাহলে তুমি কি আনসারটা দিতে পারো? আনসারটা দিবা এরকম যে বাসা থেকে 1000 মিটার দূরে আমার স্কুলটা। বাট এটা তো এক্স্যাক্টলি অবস্থান হইল না, কারণ বাসা থেকে কোন দিকে, এখানে একটা দিক উল্লেখ করতে হবে যে বাসা থেকে পূর্ব দিকে বা পশ্চিম দিকে 1000 মিটার দূরে আমার স্কুলটা অবস্থান করছে। তো অবস্থানটা হচ্ছে একটা সাপেক্ষ বস্তুকে নিয়ে কথা বলতে হয়, যেটার জন্য অবস্থান টপিকসটাকে আমি আলাদা করেছি। সাপেক্ষ বস্তুটা কি? স্থির গতিতে অবস্থান জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মাইন্ডেড অবস্থান জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা তোমাদের আগামী দিনগুলোতে খুব কাজে দিবে। মনে করো তুমি এক জায়গায় দাঁড়ায় আছো, যদি এক জায়গায় দাঁড়ায় থাকো, তোমার পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল, তার মানে তুমি যে দাঁড়ায় আছো তুমি হচ্ছে কনস্ট্যান্ট বস্তু। কনস্ট্যান্ট তো মানে তো বুঝি ধ্রুবক, তুমি হচ্ছে কনস্ট্যান্ট বস্তু। তোমার পাশ দিয়ে কোনো একটা জিনিস চলে গেল, তার মানে তোমার সাপেক্ষে ওই জিনিসটা গতিশীল। তুমি দাঁড়ায় আছো, তোমার পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল, তার মানে তোমার সাপেক্ষে গাড়িটা গতিশীল। তার মানে একটা জিনিসকে গতি বলার জন্য তোমার একটা সাপেক্ষ জিনিস দরকার হচ্ছে। আবার দেখো, একই গাড়িতে পাশাপাশি দুইজন, একটা মানে দুইটা সিটে পাশাপাশি দুইজন বসে আছে, তার মানে কি ওই দুইজন পরস্পরের সাপেক্ষে কিন্তু স্থির। বাট তোমার সাপেক্ষে তুমি যখন রাস্তার পাশে দাঁড়াবা, তোমার পাশ দিয়ে যখন গাড়িটা চলে যাবে, তোমার সাপেক্ষে গাড়িটা গতিশীল, বাট ওই দুইজন প্যাসেঞ্জার মানে পরস্পরের সাথে স্থির অবস্থায় আছে। তাহলে কি হচ্ছে, কোনো জিনিসকে স্থির বা গতি এই জিনিসটা বলার জন্য তোমার একটা সাপেক্ষ বস্তুর প্রয়োজন হচ্ছে। অবশ্যই একটা কনস্ট্যান্ট বা সাপেক্ষ বস্তুর প্রয়োজন হচ্ছে। তো আমাদের এই পৃথিবীতে কোনো জিনিস স্থির না, তার কারণ হচ্ছে পৃথিবী যেহেতু ঘুরে, তার মানে পৃথিবীতে অবস্থিত প্রত্যেকটা কণা বা বস্তু কণা ঘুরছে, প্রত্যেকটা কণা বা বস্তু কণা স্থির অবস্থা নাই, গতিশীল অবস্থায় আছে। তার মানে আমরা যদি কোনো একটা বস্তুকে স্থির ধরি, সাপেক্ষ বস্তু, তাহলে সে বস্তুটাকে আমরা স্থির বলতে পারি না। অবশ্যই এর আগে আমাকে লাগাইতে হবে আপেক্ষিক স্থির। এখন আশা করি বুঝা যে কেন আমি আপেক্ষিক কথাটা লাগালাম। তার কারণ হচ্ছে পৃথিবীতে যেহেতু কোনো বস্তু স্থির না, সুতরাং একটা বস্তুকে স্থির বলার আগে আমাকে অবশ্যই সেটা আপেক্ষিক স্থির লাগাইতে হবে, কারণ পৃথিবীর সাথে প্রত্যেকটা জিনিস ঘুরছে। তাহলে এখন ঘটনা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে তোমাকে কোনো জিনিসকে স্থির বা গতি বলার জন্য একটা সাপেক্ষ বস্তুর প্রয়োজন হবে। আর এই সাপেক্ষ বস্তুটা নিয়ে আমাদের অবস্থানের টপিকসটা, অবস্থান নিয়ে আলোচনা করার কারণটাই ছিল কোন একটা সাপেক্ষ বস্তু এবং জিনিসটা আপেক্ষিক স্থির, আপেক্ষিক গতি, এভাবে আমাদের বলা উচিত সেই জায়গা থেকে। তো আমাদের অবস্থানের টপিকসটা মোটামুটি ক্লিয়ার। জিনিসটা জাস্ট বোঝার জন্য আমি দিয়েছি, এটা নিয়ে তোমাদের এসএসসিতে কোনো কোশ্চেন হবে না যে অবস্থান বলতে কি বুঝে, এরকম কিছু না। তোমার জাস্ট নলেজকে বাড়ানোর জন্য এই আউটসাইড একটা চিন্তা আমি তোমাদের মাঝে ঢুকাই দেওয়ার চেষ্টা করলাম। দ্বিতীয় যে টপিকসটা, এটা তোমাদের এসএসসি ফিজিক্সের খুব ইম্পর্টেন্ট টপিক, সমীকরণের প্রতিপাদন। তো আমরা যাব গতি চ্যাপ্টারে যে কয়েকটা সমীকরণ আছে সেই কয়েকটা সমীকরণ একটু দেখি। ফার্স্ট সমীকরণ আমাদের হচ্ছে v = u plus at। দেন সেকেন্ড সমীকরণ হচ্ছে s = ut plus half at স্কয়ার। থার্ড সমীকরণটা হচ্ছে v² = u² plus 2as। এখানে এক্সট্রা দুইটা সমীকরণের কথা আমি বলি, একটা হচ্ছে s = u plus v divided by 2 into t, আর একটা হচ্ছে s = vt। একটু খেয়াল করবা, সৃজনশীলের ঘ নাম্বার পড়ার জন্য তোমাদের কিভাবে একটা বইকে পড়া উচিত, প্রত্যেকটা গ ঘ কালেক্ট করলে তুমি অ্যানসারটা 100% দিতে পারবা, সে ব্যাপারে আমি একটা ক্লাস নিয়েছি, সেটা ডেসক্রিপশনে আমি ওই লিঙ্কটা দিয়ে দেবো, কাইন্ডলি ওটা একটু দেখে নেবা। তো এখানে যে সূত্রগুলো দেওয়া আছে, সূত্রের মধ্যে এটা এমন একটা সূত্র যেখানে সমবেগ যদি কোথাও উল্লেখ থাকে মাইন্ডে, তাহলে এই সূত্রটা ব্যবহার হয়। সমবেগের সূত্র হচ্ছে s = vt। সমবেগ মানে কি? সমবেগ মানে হচ্ছে কোন একটা বস্তু যদি একই বেগে চলতে থাকে, অর্থাৎ যে বস্তুর ত্বরণ থাকে না,
যে বস্তু ত্বরণ থাকে না সেটাকে বলা হয় সমবেগ। তার আদি বেগও এক, শেষ বেগও এক, মিডলের কোনো পয়েন্টের বেগও এক, এটাকে বলা হয় সমবেগ। সেক্ষেত্রে বেগ একটাই থাকে, জাস্ট এই সূত্রটা ইউজ হয়। এই সূত্রটা তোমাদের কাজে দিবে। আচ্ছা, আমাদের গ্রাফ যেটা, সেটা হচ্ছে যে ঘ নাম্বার, তোমাদের সৃজনশীলের ঘ নাম্বার কোশ্চেনের একটা টপিকস আছে, যেখানে 3 ধরনের কোশ্চেন আসতে পারে। আমি সৃজনশীল ক্লাসে তোমাদের সেটা আলোচনা করে দেবো, তখন এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল সলিউশন করাবো, তখন বলে দেবো। তো গ্রাফের যে সকল ঘ নাম্বারগুলো থাকে, সে সকল ঘ নাম্বারের ক্ষেত্রে তোমাদের অবশ্যই এই সূত্রটা লাগবে, ঠিক আছে? তো সে জায়গা থেকে আমরা এই সূত্রটাকে একটু মনে করে রাখবো খুব গুরুত্ব সহকারে। আমরা এখন সমীকরণের প্রতিপাদনগুলোতে যাই। প্রথম যে প্রতিপাদনটা করতে আছে সেটা হচ্ছে s = ut প্লাস হাফ at স্কয়ার। এই সমীকরণটার প্রতিপাদন যদি আমি করি, প্রতিপাদন করার সময় আমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে গড় বেগ। হোয়াট ইজ গড়? গড় মানে হচ্ছে, আমরা সেই ক্লাস 5 ক্লাস 8 এ পড়ে আসছি, গড় মানে হচ্ছে যতগুলা রাশি থাকে সবগুলা রাশির যোগ করে তত দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গড়। এখন মনে করো বেগের কথা বলা আছে, তাহলে বেগ কয় প্রকার হতে পারে? একটা হচ্ছে আদি বেগ আর একটা হচ্ছে শেষ বেগ। তাহলে হয় u যোগ v ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের গড় বেগ। v = দুইটা বেগকে আমি যোগ করেছি, 2 দ্বারা ভাগ করেছি, এটা হচ্ছে আমাদের গড় বেগ। আমরা প্রতিপাদন করছি কোন সমীকরণ? s = ut প্লাস হাফ at স্কয়ার। এখন এই সমীকরণে আমরা লিখতে পারি u যোগ u প্লাস at। কিভাবে? সেটা হচ্ছে আমরা জানি v = u প্লাস at, ওকে, ডিভাইডেড বাই 2। তাহলে এটা আমরা লিখতে পারি 2u ডিভাইডেড বাই 2 প্লাস হাফ at, ওকে। তাহলে এখন এটা লিখে যায় u প্লাস at। দেখো আমরা v = পাইছি u প্লাস হাফ at, এটা পাইছি v = u প্লাস হাফ at। এখন আমরা যেটা বললাম সমবেগের সূত্র, সমবেগের ক্ষেত্রে যেটা পাইছিলাম s = vt। তাহলে কি হয়? v = আমরা কি পেলাম? u প্লাস হাফ at গুণিত t। তাহলে এটা কি হয়? ut প্লাস হাফ at স্কয়ার। আশা করি ক্লিয়ার। তাহলে আমাকে কি করতে হবে? এই সমীকরণটা প্রতিপাদনের জন্য অবশ্যই প্রথমে গড় বেগের মানটা বের করতে হবে। গড় বেগে v এর এখানে আমি দিছি আমাদের প্রথম যে সমীকরণটা ছিল v = u প্লাস at, ওটা বসাইছি, তারপর এটা ক্যালকুলেট করে এই মানটা পাইলাম। দেন আমরা সমবেগের সূত্র s = vt তে v এর মানটা বসাই দিয়েছি, t দ্বারা গুণ করেছি, आंसर আমাদের চলে আসছে। তার মানে এই সমীকরণটা প্রতিপাদন আমাদের শেষ। নেক্সট আরেকটা সমীকরণে যাব। নেক্সট সমীকরণটা হচ্ছে v² = u² প্লাস 2as, ওকে। এই সমীকরণটা এখন প্রতিপাদন করব। এই সমীকরণটা প্রতিপাদনের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম সূত্র, যেটা v = u প্লাস at। আমরা লিখবো এখানে, আমরা জানি v = u প্লাস at। দেন কি করব? দুই পক্ষে বর্গ করব, u প্লাস at এটার উপর স্কয়ার বর্গ। তাহলে বর্গ করলে কি দাঁড়ায়? আমাদের v² বামে থাকলো, এটা হয় u² মানে a² প্লাস 2ab প্লাস a² t²। আমি একবারে করে দিলাম। এবার কি হয়? u², এখানে আমি যদি 2a কমন নিই, তাহলে কি হয়? ut প্লাস, এখানে তো 2 কমন নিচ্ছে, তাহলে এখানে হাফ হয়, a তো আমার এখানে চলে আসে, তাহলে এখানে একটা a থাকে, t²। এই তো। এখন দেখো u² প্লাস 2a, আমরা একটু খেয়াল করি লাস্টে যে সমীকরণটা পাইছিলাম s = ut প্লাস হাফ at²। দেখো এই সেম জিনিসটাই এখানে দেওয়া আছে, তার মানে আমরা এখানে সুন্দরভাবে লিখতে পারি s। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই সমীকরণ। দুইটা সমীকরণের প্রতিপাদন শেষ। তোমাদের v = u প্লাস at এটার প্রতিপাদন নাই, তারপর আমি একটু ছোট্ট করে দেখাই দিচ্ছি। তোমাদের সমীকরণ অ্যাকচুয়ালি 3টা, দুইটা তো প্রতিপাদন দেখালাম, আর একটা সমীকরণ আছে এই যে এটা হচ্ছে তোমাদের সমীকরণ, বাট এটার কোনো প্রতিপাদন তেমন নাই। যদি প্রতিপাদন পড়ে তাহলে যেভাবে তোমরা অ্যানসারটা করবা সেটা একটু বলছি। লিখবা, আমরা জানি কি লিখবা? ত্বরণের সূত্র a = del v ডিভাইড বাই t। এটা তো আমরা জানি। ত্বরণ মানে কি? দেখো
ত্বরণ হচ্ছে কি সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনকে ত্বরণ বলা যায়। তাহলে এখানে আমরা ডেল ভি এর এখানে কি লিখতে পারি, v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা এ। দেন বা দিয়ে কি হয়, v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা প্রতিপাদন হয়ে যায়। তো সমীকরণ প্রতিপাদন নিয়ে এত মাথা ঘামানোর দরকার নাই, কারণ বিগত 4-5 বছরে তুমি যদি কোশ্চিন দেখো, সেখানে তুমি সমীকরণ প্রতিপাদনের এরকম কোশ্চিন পড়েছে, এটা বিরল, মানে পড়ে না। এখান থেকে কি দরকার, তোমার সমীকরণগুলো মুখস্থ রাখা দরকার, কারণ এখান থেকে তোমার ম্যাথ করা লাগবে। তোমাদের বেসিক ক্লিয়ারের জন্য আমি সমীকরণগুলো দিয়ে দিলাম, দেখাই দিলাম, এখন বাকিটা তোমাদের ইচ্ছা। ওকে, সমীকরণ প্রতিপাদনের টপিক শেষ। নেক্সট টপিকে যাব, সেটা হচ্ছে পড়ন্ত বস্তু। পড়ন্ত বস্তুটা কি? পড়ন্ত বস্তু মানে আমরা তো বুঝতে পারছি, কোন একটা উঁচু জায়গা থেকে কোন একটা বস্তু পড়ছে, বা কোন একটা নিচু জায়গা থেকে কোন একটা বস্তুকে উপরে চালাবো, তারপর সেই জিনিসটা আবার নিচে পড়বে, সেটা হচ্ছে পড়ন্ত বস্তু। তো বিজ্ঞানী গ্যালিলিও পড়ন্ত বস্তু সম্পর্কে 3টা সূত্র আবিষ্কার করেছে। বিজ্ঞানী গ্যালিলিও মহান একজন বিজ্ঞানী, তিনি পড়ন্ত বস্তু সম্পর্কে 3টা সূত্র আবিষ্কার করেছে। সেই 3টা সূত্র একটু জানবো। 3টা সূত্রে যাওয়ার আগে, এই সূত্রগুলোতে 3টা জিনিস কনস্ট্যান্ট। একটা হচ্ছে স্থির অবস্থা, একটা হচ্ছে স্থির অবস্থা, 2 হচ্ছে একই উচ্চতা। একটা হচ্ছে স্থির অবস্থা, 2 নম্বর হচ্ছে একই উচ্চতা, এবং 3 নম্বর হচ্ছে বিনা বাধায়। স্থির অবস্থা, একই উচ্চতা এবং বিনা বাধায়, এই 3টা জিনিস কনস্ট্যান্ট এই সমীকরণগুলো। এখন তুমি যদি সূত্র 1 নম্বর সূত্রটা বলতে চাও, তাহলে তুমি কিভাবে বলবা? মেন বইয়ে 3টা জিনিসকে সেভাবে দেয়নি, বাট তুমি 3টা জিনিসকে একদম ক্লিয়ার এভাবে রাখবা। এখন সমীকরণগুলো বলার সময় যেভাবে বলবা, সেটা বলবা স্থির অবস্থা, একই উচ্চতায় এবং বিনা বাধায়। পড়ন্ত বস্তুগুলো আমি 1 নম্বর সূত্র বলছি, স্থির অবস্থা, একই উচ্চতা এবং বিনা বাধায় পড়ন্ত বস্তুগুলো সমান সময়ে সমান সময়ে সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। দেন 2 নম্বর সূত্রে তুমি কি বলবা? স্থির অবস্থান, একই উচ্চতা এবং বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতে, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতে। 1 নম্বর সূত্রটা কি ছিল? সমান সময়ে সমান পথ অতিক্রম করে। 2 নম্বর সূত্রটা ছিল একই জিনিস, স্থির অবস্থান, একই উচ্চতা এবং বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, ম্যাথমেটিক্যাল টার্ম, এগুলো তোমাদের অবজেক্টিভে দিয়ে দেয়। দেন 3 নম্বর সূত্রটা আমি কি বলবো? একই জিনিস, স্থির অবস্থান, একই উচ্চতা এবং বিনা বাধায় পড়ন্ত বস্তুগুলো নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতে। নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতে। তাহলে আশা করি ক্লিয়ার তোমাদের 3টা সূত্র। সূত্র 3টাতে কন্ডিশন 3টা একই থাকবে, স্থির অবস্থা, একই উচ্চতা এবং বিনা বাধায়। সেই অনুযায়ী তুমি সূত্রগুলো নিজের মতো করে বলবা। আর এই 2টা ম্যাথমেটিক্যাল টার্ম মনে রাখবে, এই 2টা থেকে অবজেক্টিভ আসতে পারে। যদি পড়ন্ত বস্তুর এই সূত্রগুলো ক্লিয়ার হয়ে থাকে, 3টা জিনিস যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা একটু গতির সমীকরণ থেকে গ্যালিলিওর সূত্রগুলো যেভাবে আসছে সেটা একটু দেখাই। তার আগে আমরা এই ছোট হাতের জি এর সাথে একটু পরিচিত হব, যেটার মান হচ্ছে 9.8 ms ইনভার্স 2। জি এর মান 9.8 ms ইনভার্স 2। হোয়াট ইজ জি? জি হচ্ছে মহাকর্ষ ত্বরণ। মহাকর্ষ ত্বরণের মান কে জি বলে, ছোট হাতের জি। এর মান হচ্ছে কনস্ট্যান্ট 9.8 ms ইনভার্স 2। এখন মহাকর্ষ কি? মহাকর্ষ তো আমরা জানি, মহাবিশ্বের যে কোনো 2টা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলা হয় মহাকর্ষ বল। তো একটা জিনিস খেয়াল করো, যে এখানে বলা হচ্ছে পড়ন্ত বস্তু। পড়ন্ত বস্তু মানে তো বুঝতে পারছি কোনো উচ্চতা, কোনো উঁচু থেকে একটা বস্তু হয় নিচে পড়ছে, অথবা নিচ থেকে একটা বস্তুকে উপরের দিকে পাঠানো হচ্ছে। এই যে উঁচু নিচু, এটার ক্ষেত্রে এইচ ব্যবহার করা হয়। কার পরিবর্তে? এস এর পরিবর্তে। এস মানে হচ্ছে সরণ, আর এইচ মানে হচ্ছে হাইট, উচ্চতা। যেহেতু পড়ন্ত বস্তু, সুতরাং আমরা ব্যবহার করব এস। কার ওখানে? এস এর ওখানে। এস কখন ব্যবহার করব? ভূমিতে চলমান কোনো বস্তু থাকলে সেই বস্তুর ক্ষেত্রে আমরা এস ব্যবহার করব। দেন জি ব্যবহার করব কখন? এর পরিবর্তে। এ হচ্ছে ত্বরণ। ভূমিতে চলা কোনো বস্তুর যদি ত্বরণ হয় তাহলে সেটা হবে এ, আর উড়ন্ত, পড়ন্ত এই সকল বস্তুর ক্ষেত্রে যদি ত্বরণ হয় সেটা হবে জি। তাহলে এ এর পরিবর্তে জি এবং এস এর পরিবর্তে এইচ দিয়ে গতির সমীকরণগুলোকে একটু ট্রান্সফার করা হয়, সেই জিনিসটা একটু বলি। আমরা সমীকরণ পাইছিলাম কি? v = u + at। 2 নম্বর সমীকরণ পাইছিলাম s = ut +
হাফ এটি স্কয়ার। 3 নম্বর সমীকরণ পাইছিলাম ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। 4 নম্বর সমীকরণ পাইছিলাম কি s ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি। এটাকে যদি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটু ট্রান্সফার করি তাহলে যে সূত্রটা দাঁড়ায় সেটা হচ্ছে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এর পরিবর্তে জি, দেন s এর পরিবর্তে কি লিখবো h ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। 3 নাম্বারটা লিখবো v স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, a এবং s এর পরিবর্তে, এবং লাস্টেরটা লিখবো h ইজ ইকুয়াল টু ইউ প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। এই তো আমার সমীকরণ শেষ। তাহলে কি হলো, পড়ন্ত বস্তুর জন্য কি আলাদাভাবে সূত্র মুখস্থ করার দরকার আছে? দরকার নাই। গতি সমীকরণের সূত্রগুলো যদি মুখস্থ থাকে তাহলে ওগুলাকে আমরা জাস্ট ট্রান্সফার করে করতে পারি। এখানে যে জিনিসটা বুঝা সেটা হচ্ছে একটা হচ্ছে প্লাস আর একটা মাইনাস। প্লাস মাইনাস কেন করা হয়? মধ্যাকর্ষণ মহাকর্ষ ত্বরণ যেটা আছে জি, এই জি এর মান যদি পৃথিবীর দিকে আসে, কোন একটা বস্তু যদি উপর থেকে নিচে পড়ে মানে পৃথিবীর দিকে পড়ে, তাহলে জি এর মানটা হয় প্লাস, জি এর মানটা হয় অবশ্যই প্লাস 9.8 ms ইনভার্স 2। বাট যদি এই কোন একটা বস্তুকে ভূমি থেকে যদি উপরে নিক্ষেপ করা হয় মানে পৃথিবী থেকে বিপরীত দিকে নিক্ষেপ করা হয় তাহলে জি এর মানটা হয় মাইনাস, সেক্ষেত্রে হবে মাইনাস 9.8 ms ইনভার্স 2। আশা করি বুঝা প্লাস এবং মাইনাস কোথায় হচ্ছে। প্লাস হচ্ছে কখন, যখন পৃথিবীর দিকে মানে অভিকর্ষের দিকে, পৃথিবীর দিকে যদি কোনো বস্তুর আকর্ষণ কাজ করে, কোন বস্তু নিচে পড়ে তাহলে সেটা হবে জি এর মান প্লাস, আর যদি পৃথিবী থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে সেটা হবে মাইনাস। ওকে, যদি প্লাস মাইনাস ক্লিয়ার থাকে তাহলে যেটা করতে হবে, যদি কোনো বস্তুকে এখন মনে করো যে তুমি একটা ঢিল আম গাছে মারলা, তাহলে কি হবে, তুমি যে ঢিলটা আম গাছে মারলা এটা হচ্ছে মাইনাস জি, তখন তোমাকে সূত্র লিখতে হবে v ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। আবার আমটা যে পড়লো, তার গাছ থেকে আমটা পড়ে যখন মাটিতে পতিত হলো তখন কি হলো, আমটা উপর থেকে নিচের দিকে পড়লো, ওই ক্ষেত্রে তুমি আবার লিখবা v ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, তার মানে আমটা তোমার মাটির দিকে পড়ছে, সেক্ষেত্রে হবে জি এর মানটা প্লাস, তুমি ঢিলটা যে উপরের দিকে চললা সেক্ষেত্রে হবে মাইনাস। আশা করি ক্লিয়ার। আমাদের অবস্থান সমীকরণের প্রতিপাদন পড়ন্ত বস্তু ক্লিয়ার হয়ে গেছে। লাস্ট টপিক হচ্ছে গ্রাফ। গ্রাফ তেমন কিছু না, তোমাদের সৃজনশীল যে সকল গ্রাফগুলো দেওয়া থাকে ওগুলো ম্যাথমেটিক্যাল সলিউশনে আমি দেখাই দিব, ওগুলাও তেমন কোনো গ্রাফ না, ওগুলো ম্যাথের সাথে জড়িত। বাট যে জিনিসটার জন্য গ্রাফ এখানে লিখছি সেটা হচ্ছে একটা হয় সম আর একটা হয় অসম। সম অসম, সম হইতে পারে কি বেগ অথবা ত্বরণ, আর একটা অসম হইতে পারে তোমাদের বেগ অথবা ত্বরণ। তাহলে কি হলো, যদি সম বেগের কথা বলা হয় বা সমত্বরণের কথা বলা হয় সেই গ্রাফটা হবে মূলবিন্দুগামী, রাইট, মূলবিন্দুগামী। সম কথা থাকলে সেটার গ্রাফটা হবে মূলবিন্দুগামী, বাট অসম যদি কথা উল্লেখ থাকে সেটা হবে এরকম অথবা এরকম অথবা এরকম টাইপের কিছু একটা, মানে মূলবিন্দুগামী হওয়া ছাড়া বাদে যে সকল গ্রাফগুলো থাকবে সেগুলো সবগুলা অসম, বাকি যেটা মূলবিন্দুগামী হবে সেটা হবে শুধু সম। তাহলে সম অসম আশা করি ক্লিয়ার তোমাদের গ্রাফের ব্যাপারটা। এবার লাস্ট টপিকস তোমাদের কোশ্চেন লেভেল, সেটা একটু বলে দিই যে তোমাদের কোন জিনিসটার কোশ্চেন কিভাবে আসতে পারে। প্রথম অবস্থান এটা বলে দিছি, এখান থেকে কোনো কোশ্চেন হবে না, এটা জাস্ট তোমাদের বেসিক উন্নতি করার জন্য, তোমাদের নলেজ বৃদ্ধির জন্য আমি অবস্থান টপিকস বলে দিছি যে সাপেক্ষ বস্তুটা কি, আপেক্ষিক কি, সে ব্যাপারটা। দেন সমীকরণের প্রতিপাদন, এখান থেকে সমীকরণের প্রতিপাদন করো, এরকম টাইপের কোনো কোশ্চেন মেবি হবে না আমি যতটুকু জানি। কিন্তু কি হতে পারে, সমীকরণের ক্ষেত্রে ওই সমীকরণগুলো তোমাদের মুখস্থ করে রাখতে হবে, ওগুলো ম্যাথের জন্য কাজে দেবে, আদারওয়াইজ আর কোনো কাজ নাই। দেন হচ্ছে পড়ন্ত বস্তু। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি হতে পারে, বিজ্ঞানী গ্যালিলিও পড়ন্ত বস্তু কে আবিষ্কার করে, এভাবে কোশ্চেন হতে পারে বিজ্ঞানী গ্যালিলিও। আবার বলতে পারে পড়ন্ত বস্তুর প্রথম সূত্রটি লিখো, দ্বিতীয় কথা বলতে পারে পড়ন্ত বস্তুর সূত্রগুলো ব্যাখ্যা করো, এরকম টাইপের কোশ্চেন হতে পারে। সুতরাং পড়ন্ত বস্তুর সূত্রগুলো মুখস্থ করবা, আর তোমাদের যে সমীকরণগুলো দেওয়া হলো ওগুলো তো গতির সমীকরণ থেকে পড়ন্ত বস্তুর সমীকরণ দেওয়া হয়েছে, সুতরাং এগুলো মুখস্থ করার দরকার নাই। লাস্ট টপিকসটা হচ্ছে গ্রাফ। গ্রাফের এখান থেকে অবজেক্টিভ হবে যে কোনটা সমবেগের গ্রাফ, কোনটা অসমবেগের গ্রাফ, কোনটা সমতরণের গ্রাফ, কোনটা অসমতরণের গ্রাফ, দ্যাটস ইট, এর বাইরে কোনো কোশ্চেন হবে না। আর ম্যাথমেটিক্যাল মানে যেদিন সলিউশনে ক্লাস নিব সেদিন তোমাদের একদম সৃজনশীল পুরো সলভ করে দেবো। ওকে, আজকের মতো এখানে ক্লাস শেষ। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ক্লাসে।